গাজা আগ্রাসনের মধ্যেই ফিলিস্তিনে নাকবা দিবস পালন, দেশে দেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভ, রাফায় হামলা বন্ধে এবার ইউরোপীয় ইউনিয়নের হুঁশিয়ারি। ভারতের লোকসভা নির্বাচনের মধ্যেই ইন্ডিয়া জোটে ভাঙন, বের হয়ে যাওয়ার ঘোষণা তৃণমূল কংগ্রেসের, বাইরে থেকে সমর্থনের আশ্বাস পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার। ইউক্রেন যুদ্ধের মধ্যেই চীন সফরে ভ্লাদিমির পুতিন, মস্কো বেইজিং সম্পর্কে নতুন মাত্রা, পশ্চিমা আধিপত্য রুখতে একসঙ্গে কাজ করতে চায় দুই দেশ। এবং ভয়াবহ কর্মী সংকটে জার্মানির শিল্প প্রতিষ্ঠানগুলো অর্থনীতির চাকা সচল রাখতে বিদেশি কর্মী আনার তাগিদ ওলাফ শলজের, রয়েছে বাংলাদেশিদেরও সুযোগ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। গাজায় ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই ৭৬তম নাকবা দিবস পালন করল ফিলিস্তিন। বুধবার দিবসটি উপলক্ষে পশ্চিম তীর সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল বের করা হয়। ফিলিস্তিনিদের জাতীয় পতাকা হাতে জর্ডানের রাজধানী আম্মানের রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। নাকবা দিবসে বিক্ষোভ হয়েছে লেবাননের রাজধানী বৈরুতেও। গাজার রাফায় ইসরায়েলি হামলার কারণে জীবন বাঁচাতে পালিয়ে যাচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি। এমন এক পরিস্থিতির মধ্যেই বুধবার ৭৬তম আল নাকবা বা বিপর্যয় দিবস পালন করল ফিলিস্তিন। যেন আবারও নিরীহ মানুষের ওপর নেমে এসেছে চরম বিপর্যয়। ফিলিস্তিনিদের জাতিগত নির্মূল করতে তাদের ওপর ঝাঁপিয়ে পড়েছে দখলদার বাহিনী। নাকবা দিবসে পশ্চিম তীরের রামাল্লায় রাস্তায় নামেন শত শত মানুষ। ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে বিক্ষোভ করেন তারা। এ সময় গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ জানান ফিলিস্তিনিরা, নিন্দা জানান ইসরায়েলি দখলদারিত্বের। সম্ভবত আমরা আরও একটি নাকবার সম্মুখীন হয়েছি, আগের চেয়ে এবার আরও ভয়াবহ। এবার গণহত্যা চালানো হচ্ছে। গাজা এবং পশ্চিম তীরে আমাদের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। আল আকসা মসজিদ থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে ইতিহাস পরিবর্তন করা হচ্ছে। বিক্ষোভ হয়েছে লেবাননের রাজধানী বৈরুতেও। এদিন ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ করেন শত শত মানুষ। তারা অবিলম্বে গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানান। এছাড়া জর্ডানের রাজধানী আম্মানেও ঐতিহাসিক নাকবা দিবসে বিক্ষোভ সমাবেশ করা হয়। মধ্যপ্রাচ্যের আধুনিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা নাকবা। ১৯৪৮ সালের ১৫ই মে প্রায় ৭,৫০,০০০ ফিলিস্তিনিকে জোরপূর্বক বহিষ্কারের মধ্য দিয়ে ইসরায়েল নামে ইহুদি সংখ্যাগরিষ্ঠ একটি অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল। দিনটি পরবর্তীকালে বার্ষিকভাবে নাকবা দিবস হিসেবে পালিত হয়। এরপর প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের স্বাধিকার লড়াই চলছে। আরবি ভাষায় নাকবা অর্থ বিপর্যয়। এটি ১৯৪৭ থেকে ৪৯ সালের মধ্যে ইহুদিবাদী আধাসামরিক বাহিনীর দ্বারা ফিলিস্তিনি জনসংখ্যার ২/৩ পদ্ধতিগতভাবে জাতিগত নির্মূল এবং ফিলিস্তিনি সমাজের প্রায় সম্পূর্ণ ধ্বংসকে বোঝায়। ইহুদিবাদী বাহিনী ঐতিহাসিক ফিলিস্তিনের ৭৮%-এরও বেশি দখল করেছে, জাতিগতভাবে প্রায় ৫৩০টি গ্রাম ও শহর ধ্বংস করেছে এবং ৭০টির বেশি ধ্বংসযজ্ঞ সহ ধারাবাহিক নৃশংসতা চালিয়ে প্রায় ১৫,০০০ ফিলিস্তিনিকে হত্যা করা হয়। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। রাফায় হামলা বন্ধে এবার ইসরায়েলকে হুমকি দিল ইউরোপীয় ইউনিয়ন। জাতিসংঘ বলছে, রাফায় হামলা শুরুর পর গত ৬ মে থেকে এ পর্যন্ত ৬ লাখের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। হামলার কারণে গাজায় ত্রাণ নিয়ে ঢোকার অন্যতম একটি পথ বন্ধ হয়ে গেছে বলেও জানায় সংস্থাটি। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই আবারও লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের ২টি জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউথি। অন্যদিকে ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানায়, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের ২টি বাড়িতে হামলা চালিয়েছে অবৈধ ইসরায়েলি বাসিন্দারা। শুধু তাই নয়, জেরুজালেম থেকে ত্রাণ নিয়ে গাজায় যাওয়ার পথে ২টি ট্রাকেও হামলা চালায় তারা। বিলম্বের রাফায় হামলা বন্ধ না করলে সম্পর্কের অবনতি ঘটবে বলে হুঁশিয়ারি দেয় ইউরোপের ২৭টি দেশের এই জোট। এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়ন জানায়, রাফায় অবিলম্বে সামরিক অভিযান বন্ধ না হলে গাজায় মানবিক ত্রাণ সহায়তা কার্যক্রম আরও বেশি ব্যাহত হবে। এদিকে ইসরায়েলি স্থল অভিযানের কারণে গাজার লাইফলাইন খ্যাত রাফা শহরে এ পর্যন্ত ৬ লাখের বেশি ফিলিস্তিনি গৃহহারা হয়েছেন বলে জানায় জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস জানান, সবশেষ ২৪ ঘন্টায় ১.৫ লাখ ফিলিস্তিনি রাফা ছেড়েছেন।
চলমান উত্তেজনার মধ্যেই আবারও লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের দুটি জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউথি। এতে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজ ও বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয় বলে দাবি করে গোষ্ঠীটি। তবে ঠিক কবে এ হামলা চালানো হয়েছে সে বিষয়ে কিছুই জানায়নি তারা। নাদিম মারজান, সময় সংবাদ। গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে মার্কিন কর্মকর্তাদের পরস্পর বিরোধী বক্তব্য যেন থামছেই না। মানবতার বুলি আওড়ানো যুক্তরাষ্ট্র একদিকে ইসরায়েলকে করে যাচ্ছে অন্ধ সমর্থন, আবার গাজার বেসামরিক নাগরিকদের রক্ষায় দেখাচ্ছেন মায়াকান্না। বাংলাদেশে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বলেছেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন সমর্থন করে না যুক্তরাষ্ট্র। অথচ দুদিন আগে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্র তেল আবিবকে অন্ধ সমর্থন দিলেও ঢাকায় সুশীল সমাজের সঙ্গে বৈঠকে চরম মিথ্যাচার করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। আলোচনায় অংশ নেয়া সুশীল সমাজের এক প্রতিনিধি সাংবাদিকদের জানান, বৈঠকে ফিলিস্তিন ইস্যুতে ডোনাল্ড লু বলেছেন, গাজায় ইসরায়েলি হামলার সমর্থন করেন না তিনি। উনিও চান না যে প্যালেস্টাইনি ঘটনাগুলো ঘটুক, এবং উনি বলেছেন যে ঐতিহাসিকভাবে ওনার কাছে মনে হয়েছে যে ইউএস সরকার তারা এই জায়গাগুলো থেকে সরে আসছে। অথচ 2 দিন আগে এক সংবাদ সম্মেলনে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, গাজায় তেল আবিব গণহত্যা চালাচ্ছে বলে বিশ্বাস করে না যুক্তরাষ্ট্র। আবার এই মার্কিন প্রশাসনই অভিযোগ তুলেছিল, ওয়াশিংটনের সরবরাহ করা অস্ত্র ব্যবহার করে গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে নেতানিয়াহু প্রশাসন। ইন্ডিয়া জোটে নেই মমতা বন্দ্যোপাধ্যায়, তবে জোট ক্ষমতায় গেলে প্রয়োজনে বাইরে থেকে সমর্থন দেবেন তিনি। বুধবার হুগলিতে নির্বাচনী সভায় এমনটাই ঘোষণা দেন তৃণমূল নেত্রী। এদিকে চলমান নির্বাচনের মধ্যেই সিএএ আইনের অধীনে 14 নাগরিককে ভারতের নাগরিকত্বের সনদ তুলে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। চতুর্থ দফার ভোট শেষে ভারতের সব রাজনৈতিক দলের নজর এখন পঞ্চম দফার দিকে। 8 রাজ্যের 49 সংসদীয় আসনের ভোট নেবে নির্বাচন কমিশন। আর সেই দফার ভোটের প্রচারে ব্যস্ত প্রধান 2 রাজনৈতিক দল বিজেপি ও তৃণমূল। বুধবার হুগলিতে নির্বাচনী সভায় দাঁড়িয়ে মমতা বলেন, ইন্ডিয়া জোটের বাইরে থেকে সমর্থন দেবেন তিনি। পাশাপাশি বিজেপিকে কটাক্ষ করতেও ভোলেননি মমতা। তাকে এক চুলো ছেড়ে কথা বলেননি মোদী সরকারের সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ। রাজ্যের সন্ত্রাস ও দুর্নীতির পুরো দায় তৃণমূল নেত্রীর কাঁধে চাপান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। 70 साल तक कांग्रेस, तृणमूल कांग्रेस, कम्युनिस्ट सभी लोग राम मंदिर को अटका कर रखे। एक 5 ही साल में मोदी जी ने केस भी जीता, भूमि पूजन भी किया और 22 जनवरी को प्राण प्रतिष्ठा कर कर जय श्री राम। जब ममता जी का शासन आया तब सत्यजीत दा नहीं थे, वरना वो हीरक राजा देसरे इसकी जगह हीरक रानी नाम का मूवी बनाते। এবার যদি বিজেপি ক্ষমতায় আসে দিল্লিতে, তাহলে আপনারও অস্তিত্ব থাকবে না, আমারও অস্তিত্ব থাকবে না, সাধারণ মানুষের অস্তিত্ব থাকবে না, তপশিলীদেরও থাকবে না, আদিবাসীদেরও থাকবে না, কৃষকদেরও থাকবে না, মজদুরদেরও থাকবে না, মা বোনেদেরও সম্মান থাকবে না। আর চাকরি বাকরি ভুলে যান, চাকরি বাকরি ওরা দেয় না। এদিকে 4 দফার ভোটের পর এসেছে সিএ প্রসঙ্গ। বিরোধীরা যখন এই নাগরিকত্ব সংশোধন আইনটি বাস্তবায়ন করতেই দেবেন না বলে হুমকি দিচ্ছিলেন, ঠিক তখনই 14 জন নাগরিককে ভারতের নাগরিকত্ব সনদ তুলে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা। 2019 সালের 11 ডিসেম্বর পাশ হয় ভারতের বহুচর্চিত সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএ আইন। 2014 সালের আগে আসা প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ সম্প্রদায়ের ভুক্তদের নাগরিকত্ব দেওয়ার আইন এটি। যদিও ওই আইনের ল ফ্রেম না হয় কার্যকর করতে পারেনি বিজেপি সরকার। তবে চলমান লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণার 1 মাস আগে এই আইনটির প্রজ্ঞাপন জারি করে মোদী সরকার। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই চীন সফরে গেলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বৃহস্পতিবার বেইজিং পৌঁছান তিনি।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে আগামী দুদিন সফর করবেন পুতিন। পশ্চিমা আধিপত্য রুখতে এক হয়ে কাজ করতে বদ্ধপরিকর মস্কো। বেইজিং সফরে দুই নেতা তাদের বিস্তৃত অংশীদারিত্ব ও কৌশলগত সহযোগিতা নিয়ে বিশদ আলোচনার কথা রয়েছে। সেই সঙ্গে রুশ চীনা সহযোগিতা কিভাবে আরও বাড়ানো যায় তা খুঁজে বের করার চেষ্টার পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে কথা বলবেন। এরপর দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেবেন পুতিন। পুনরায় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর এটি পুতিনের প্রথম বিদেশ সফর, আর ৬ মাসের মধ্যে চীনে তার দ্বিতীয় সফর। এবার জমি দুর্নীতির মামলায় জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। স্থানীয় সময় বুধবার ইসলামাবাদের একটি আদালত তাকে জামিন দেয়। অভিযোগ ছিল প্রধানমন্ত্রী থাকাকালীন একজন আবাসন ব্যবসায়ীকে অবৈধ উপায়ে সহায়তা করায় তার কাছ থেকে জমিটি উপহার স্বরূপ পান ইমরান ও তার স্ত্রী বুশরা বিবি। যদিও বরাবরই এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন ইমরান খান, পরে ইসলামাবাদ হাইকোর্টের কাছে জামিনের আবেদন করেন তিনি। তবে আরও দুটি মামলার শাস্তি ভোগের কারণে ভূমি দুর্নীতিতে জামিন পেলেও দ্রুতই কারাগার থেকে ছাড়া পাচ্ছেন না ইমরান। ইউরোপের শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানির বিভিন্ন প্রতিষ্ঠানে এখনও কাটেনি কর্মী সংকট। বিগত বছরগুলোর মতো এবছরও প্রয়োজন কয়েক হাজার সুদক্ষ কর্মী, যেখানে বাংলাদেশেরও রয়েছে অপার সম্ভাবনা। দেশটির অর্থনীতির চাকা সচল রাখতে প্রতিষ্ঠানগুলোকে তাই বিদেশ থেকে কর্মী আনার তাগিদ দিলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। বার্লিন থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানিতে দেখা দিয়েছে ভয়াবহ জনবলের অভাব। বিশেষ করে ক্ষুদ্র, মাঝারি ও ভারী শিল্প প্রতিষ্ঠানের নানা পদে স্থানীয় সুদক্ষ কর্মীদের পাশাপাশি প্রয়োজন কারিগরি বিষয়ে অভিজ্ঞ জনবল। এমন পরিস্থিতিতে দেশটির শিল্প কারখানায় মেড ইন জার্মানির মান ও উৎপাদন ক্ষমতা ধরে রাখতে দেশটির প্রতিষ্ঠানগুলোকে বিদেশি জনবল নিয়োগের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের। বুধবার দেশটির রাজধানী বার্লিনে জার্মান চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কর্তৃক আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। জার্মানির উন্মুক্ত অর্থনীতি পৃথিবী বিখ্যাত। আমাদের শিল্পের উন্নয়নে এটা দারুণ ভূমিকা রেখেছে। একই সাথে সারা বিশ্বের শ্রম ও দক্ষ শ্রমিকের বাজার হিসেবেও আমাদের দেশ বেশ আকর্ষণীয়। তাই সরকার ও ইউরোপীয় ইউনিয়ন বিরোধীদের বিষয়ে বলতে চাই, তারা দেশের শিল্প প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ সংকটের বিষয়টি বুঝবে না। শিল্পকে মজবুত করতে হলে আমাদের বিদেশি দক্ষ জনবল আনার বিকল্প দেখছি না। এ সময় বিদেশি কর্মীদের জন্য জার্মান প্রতিষ্ঠানগুলোকে নিয়োগ প্রক্রিয়া আরো দ্রুত ও আরো সহজ করার পাশাপাশি কর্মীদের আবাসন সুবিধা নিশ্চিত করা সহ সকল বিষয়ে দেশের ডিজিটাল পদ্ধতি অনুসরণের আহ্বান জানান। জার্মান চ্যান্সেলরের এমন আহ্বানে বাংলাদেশের দক্ষ কর্মীদের নতুন কাজের সম্ভাবনা দেখছেন অভিবাসন বিশেষজ্ঞরা। তবে সেক্ষেত্রে সবার আগে জার্মান ভাষা শিক্ষা ও দালালদের খপ্পরে না পড়ে সঠিক নিয়ম অনুসরণ করে জার্মান সরকারের দেয়া ওয়েবসাইটে আবেদন পাঠানোর পরামর্শ তাদের। গেল কয়েক বছর ধরে জার্মানির ছোট বড় প্রতিষ্ঠানগুলোতে বিদেশি দক্ষ শ্রমিক এবং শিক্ষানবিশ ছাত্রের সংখ্যা বেড়েই চলেছে। যেসব প্রতিষ্ঠানে বাংলাদেশের তরুণরাও রাখতে পারে তাদের প্রতিভার স্বাক্ষর। তাই বাংলাদেশি তরুণদের এই মুহূর্তে কারিগরি কিংবা কর্মমুখী শিক্ষার প্রতি জোর দেওয়ার আহ্বান সর্বস্তরের প্রবাসীদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। প্রথমবারের মতো সরাসরি বাংলাদেশ থেকে স্পেনে শুরু হয়েছে শাকসবজি রফতানি। আগামীতে এর পরিধি আরও বাড়বে বলে মনে করেন প্রবাসীরা। স্পেন থেকে সাইফুল আমিনের তথ্যচিত্রের রিপোর্ট। দক্ষিণ ইউরোপের দেশ স্পেনে প্রচুর পরিমাণ বাংলাদেশির বসবাস। এর ফলে দেশটিতে ক্রমেই বাড়ছে দেশীয় শাকসবজির চাহিদা। এতদিন বাংলাদেশ থেকে কোনো শাকসবজি আমদানির সুযোগ না থাকলেও দীর্ঘদিন পর সেই সুযোগ চালু হয়েছে। গত কয়েক মাসের চেষ্টায় সেই ঘাটতি পূরণ করতে যাচ্ছে স্পেনের বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান হাটবাজার। বাংলাদেশ দূতাবাসের চেষ্টায় প্রথমবারের মতো বাংলাদেশ থেকে স্পেনে রপ্তানি হচ্ছে শাকসবজি। তারা বাংলাদেশ থেকে যেহেতু এর আগে কখনোই শাকসবজি আসে নাই, তো সেই জটিলতা তৈরি হয়। জটিলতাটা তারা আমাকে জানায়। আমাকে জানানোর পরে আমরা দূতাবাসের পক্ষ থেকে একটা অফিসিয়ালি একটা চিঠি ইস্যু করি এখানকার কাস্টমস কর্তৃপক্ষের বরাবর, এবং তাদের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে তারপরে তারা গত পরশুদিন প্রায় 11টি আইটেম তারা ছেড়ে দেয়। আমরা প্রায় 22টা আইটেমের মধ্যে 11টা আইটেম আমরা পেয়েছি।
আমরা চেষ্টা করব বাংলাদেশিদের জন্য সুলভ মূল্যে এটা বিক্রি করার জন্য। বিদেশের মাটিতে দেশি শাকসবজি পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরা। পছন্দের সবজি পেয়ে স্বাদ নিচ্ছেন স্প্যানিশ নাগরিকরাও। বাংলাদেশি সবজি আসছে এই নিয়ে আমরা অনেক এক্সাইটেড। আশা করছি এটা ভবিষ্যতে বজায় থাকবে এবং আমরা নিয়মিত বাংলাদেশি সবজিগুলো পাবো। বাংলাদেশের সবজিটা তো খুব আনন্দ হয়েছে, এরকম আনন্দ গেলে সবজি মিলে সবকিছু মিলে, বাংলাদেশের মতো এরকম স্বাদ মিলে। কচুর লতি, সাজনা, তারপরে কাঁচা আম যাদের পছন্দ, বিশেষ করে মহিলাদের কাছে, তারা এগুলো দেখে খুবই আনন্দে আলোকিত। শাকসবজি প্রথম আসছে, আমরা খেয়ে বাংলাদেশে সেই স্বাদ অনুভব করছি। প্রবাসী বাংলাদেশিরা বলছেন এ ধারা অব্যাহত থাকলে একদিনে যেমন ব্যবসায়ীরা লাভবান হবেন, অন্যদিকে শক্তিশালী হবে দেশের অর্থনীতি। আগামীতে দেশীয় পণ্যের রপ্তানি বাড়াতে স্পেন সরকারের সঙ্গে বাণিজ্যিক আলোচনা জোরদারের দাবি প্রবাসীদের। সময় সংবাদ, স্পেন। ভারতের মশলা প্রস্তুতকারক প্রতিষ্ঠান এমডিএইচ ও এভারেস্টের বেশ কিছু মশলায় ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক উপাদান শনাক্ত হয়েছে। মশলায় ভেজাল ও ক্ষতিকর উপাদান মেশানোর অভিযোগে বিভিন্ন দেশ সরকারিভাবে নিজেদের অভ্যন্তরীণ বাজারে ভারতীয় মশলা বেচা কেনার ওপর স্থগিতাদেশ দেওয়ার কথাও বিবেচনা করছে। গেল মাসে সিঙ্গাপুর এবং হংকং প্রশাসন নিজেদের বাজারে এমডিএইচ এবং এভারেস্টের তৈরি পণ্যের ওপর নিষেধাজ্ঞা দেয়। মশলায় ভেজাল থাকার অভিযোগ করেছে ইউরোপীয় ইউনিয়নও। চীনে একটি বন্যপ্রাণীর পার্কে বেশ কয়েকটি বাঘের রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশে সাম্প্রতিক কয়েক বছরে 20টি সাইবেরিয়ান বাঘ, 2টি আফ্রিকান সিংহ সহ বেশ কয়েকটি বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে। চীনের পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশের ফুইয়াং বন্যপ্রাণী পার্ক। সাম্প্রতিক বছরগুলোতে পার্কটিতে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে কয়েকটি বন্যপ্রাণীর। এতে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। বার্তা সংস্থা রয়টার্স জানায়, পার্কটিতে 2019 সালে 25টি সাইবেরিয়ান বাঘ আনা হয়। তবে 2021 থেকে 2023 সালের মধ্যে অজানা কারণে 4টি বাঘের মৃত্যু হয়। তদন্তের পরও বাঘের মৃত্যুর ঘটনার কোনো সুরাহা করতে পারেনি পার্ক কর্তৃপক্ষ। তবে এখানেই ঘটনার শেষ নয়। সম্প্রতি পার্কটিতে 20টি সাইবেরিয়ান বাঘ, 2টি আফ্রিকান সিংহ সহ বেশ কয়েকটি বন্যপ্রাণীর মৃত্যুর খবর সামনে এসেছে। এতে বন্ধ ঘোষণা করা হয়েছে পার্কটি। বন্যপ্রাণী মৃত্যুর ঘটনায় উদ্বেগ জানিয়েছে চীনের বিভিন্ন বন্যপ্রাণী সংগঠন। এসব প্রাণীকে পার্কের 4 দেয়ালের ভেতর বন্দি না রেখে বনে রাখার দাবি তুলেছে সংগঠনগুলো। ফুইয়াং পার্কে সাইবেরিয়ান বাঘের কৃত্রিম প্রজননের অভিযোগ করেছে বন্যপ্রাণী সংগঠনগুলো। এদিকে ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। গাজায় আগ্রাসনের মধ্যেই ফিলিস্তিনে নাকবা দিবস পালন। দেশে দেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। রাফায় হামলা বন্ধে এবার ইউরোপীয় ইউনিয়নের হুঁশিয়ারি। এবং ভারতের লোকসভা নির্বাচনের মধ্যেই ইন্ডিয়া জোটে ভাঙন, বের হয়ে যাওয়ার ঘোষণা তৃণমূল কংগ্রেসের। বাইরে থেকে সমর্থনের আশ্বাস পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার। এই ছিল আন্তর্জাতিক সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আইরিন আয়াত। ধন্যবাদ ইমদাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।